আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, দেওয়ানি মামলা, জায়গা জমির মামলা, মানি রিলেটেড মামলা, দেওয়ানি আদালতের কথা শুনলেই সবাই আপনাকে বলবে যে মামলা মোকদ্দমা জড়াবেন না, অনেক দিন সময় লাগে। বাস্তবেও এটা কথা। বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মামলা আদালতে স্থবির হয়ে আছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে প্রচলিত বাংলাদেশের আইনে কেন একটা দেওয়ানি মামলা এত সময় লাগতেছে, তার স্তরগুলা কি। এটা যারা আইনের ছাত্র তাদেরও যেমন কাজে আসবে, সাধারণ ব্যক্তি হিসাবে আপনারও জানা থাকবে যে আপনার মামলাটা কোন স্তরে আছে, এখন কোথায় যাবে। আর যারা এবার বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেওয়ানি কার্যবিধি 20 মার্কের। এই 20 মার্কে যদি আপনি আয়ত্ত করতে চান, দেওয়ানি মামলার ধাপগুলো সম্পর্কে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন, ঈদের মাত্র একদিন পরেই শুরু হচ্ছে যে আমাদের ম্যারাথন কোর্স। মাত্র 20 দিনে আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যদি আইনের বেসিক জিনিসগুলো জানা থাকে, 20টা মাত্র ক্লাসেই আপনি অ্যাডভোকেট হতে পারবেন, কোনো সমস্যা নাই যদি বেসিক নলেজটা আপনার থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের সাতকাহনের আজকের আলোচনার বিষয়, দেওয়ানি মামলার ধাপ। তো বন্ধুরা, সর্বপ্রথমেই হচ্ছে জায়গা জমির মামলা, ভূমির মামলা। এই দেওয়ানি মামলাগুলো আমরা প্রথম যে ধাপ সেটা হচ্ছে বলি যে আরজি দাখিল। আরজি দাখিল, এই আরজি দাখিলের মাধ্যমে কি হয়, একটা দেওয়ানি মামলা শুরু হয়। তাহলে আপনার সমস্যাটা নিয়ে যখন আপনি অ্যাডভোকেটের কাছে যান, উনি আপনার সমস্যাটা শুনে যে আইনের মধ্যে যে প্রেসক্রাইব ফর্ম আছে, ওই ফর্মে আপনার কথাবার্তা সমস্ত কিছু উনি জেনে শুনে একটা নির্দিষ্ট ফরম্যাটে একটা আরজি তৈরি করেন, মানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন। তো ওই অ্যাপ্লিকেশনে আপনার কি দাবি, নানা প্রকার বিষয়গুলো উনি সেখানে তুলে ধরেন এবং আপনার কাছ থেকে একটা ওকালতনামাও নিয়ে নেন। এই যে ওকালতনামা নিলেন, আপনার জন্য অ্যাপ্লিকেশন করলেন, এই ক্ষেত্রে কি কি কাগজপাতি প্রয়োজন পড়ে? বর্তমানে দেওয়ানি বলেন আর ফৌজদানি বলেন, আপনার এনআইডিটার প্রয়োজন পড়ে, আর কিছুই কিন্তু না। আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে, আর যেই সমস্ত দলিলপত্রের উপর ভিত্তি করে আপনি মামলাটা করতে চাচ্ছেন সেই সমস্ত দলিলপত্রগুলো লাগবে। এটাই, আর কিছুই না। বাকি কাজটা অ্যাডভোকেট সাহেব করবেন। এখন এই অ্যাডভোকেট সাহেব মামলা দায়ের করার ক্ষেত্রে উনি অনেক প্রকার ওনাকে কাগজপাতি জমা করতে হয়। যেমন ধরেন যে আপনার যদি বিবাদী 5 জন হয়, তাহলে আরজির কপির 5টা ফটোকপি করতে হয়, সবার নামে এডি খামযুক্ত ঠিকানা লিখে দিতে হয়। এইরকম অসংখ্য কাজ আছে। এই জন্য প্রথমবার যখন আপনি যে কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন, সরকার নির্ধারিত যে কোর্ট ফি আছে এটার বাইরেও আপনার আইনজীবী মোটামুটি 2000 থেকে 10,000 টাকা অন এভারেজ কি করে চার্জ করে প্রথমবার মামলাটা মুসাবিদা করে দাখিল করা পর্যন্ত। এই জন্য প্রথমবার যখন আপনি আইনজীবীর কাছে যাবেন, সরকারের কোর্ট ফির বাইরে আইনজীবী কত টাকা চাচ্ছে এইটা একটু তার সাথে কথা বলে নেবেন। এটা নির্ভর করে আইনজীবী কেমন আইনজীবী, নতুন না পুরাতন। নতুন হইলে খরচটা একটু কম নিবে, পুরাতন যার একটু রেপুটেশন ভালো সে একটু খরচটা বেশি নিবে। এখন পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশ বার কাউন্সিল বা সমিতি কোথাও থেকে কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে একটা মামলার জন্য আইনজীবী কত টাকা নিবেন। তো এটা নির্ভর করে আপনার কত কোটি টাকার মামলা, আপনার আর্থিক অবস্থা কেমন, দাবিকৃত সম্পত্তির পরিমাণ কত, ভ্যালুয়েশন কত, এটার উপর ভিত্তি করে এই ফিটা আইনজীবী নিজেই নির্ধারণ করেন। তাহলে সর্বপ্রথম হইল কি, আমাদের আরজি দাখিল হয়ে গেল। তো আরজিটা এই যে দাখিল আমরা কোথায় করি, নরমালি কথা হচ্ছে যে আরজিটা আমরা সেরেস্তাদারের কাছে দাখিল করি। আইনে বলা আছে প্রপার অফিসার অথবা হচ্ছে যে বিচারকের কাছে। তো নরমালি আদালতের সেরেস্তাদারের মধ্যে আমরা যাবতীয় কোর্ট ফি, সমস্ত কাগজপাতি সমস্ত কিছু দিয়ে সেখানে সাবমিট করে দেই। এই সাবমিট করার নামই হচ্ছে আরজি দাখিল করে দিলাম। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনি যে একটা আরজি দাখিল করলেন, একজনকে বিবাদী করলেন, তাকেও তো জানতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তারও তো বলার কিছু থাকতে পারে। তো এই জন্য আইনে বলতেছে যে সমন জারি। সমন জারি সহজে বলতে পারেন আপনি যে তার কাছে একটা নোটিশ যাবে, তার কাছে একটা চিঠি যাবে যে এই হচ্ছেন বাদী, উনি এই এই জিনিসগুলো এই এই সম্পত্তিটা দাবি করতেছেন। অর্থাৎ আরজি যেটা আপনি সাবমিট করেছেন তার একটা ফটোকপি ওই যতজন বিবাদী সবার জন্য সাবমিট করা হয়। আরজির সাথে আপনি যে সমনটা থাকবে ওই সমনের সাথে আরজির একটা ফটোকপি থাকবে, এই সমন জারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে সমন জারিটা বর্তমানে রেজিস্টার্ড ডাকযোগ অর্থাৎ যাকে আমরা বলি এডি এবং জারিকারক উভয় ভাবেই করানোটা বাধ্যতামূলক। তো এই সমন জারি করতে আদালতের
যেহেতু পার্সোনাল মামলা, যেহেতু এগুলো প্রাইভেট মামলা, যেহেতু সিভিল লিটিগেশন, এগুলো সমন জারি যাবতীয় প্রক্রিয়া আপনাকেই করতে হয়। আপনার আইনজীবীকেই সেখানে বারবার কথা বলতে হয়, জারিকারক সেরেস্তাদার যারা আছে এদেরকে তদবির করতে হয়। তদবির মানে কি বুঝতেই পারতেছেন, যোগাযোগটা রাখবেন। এখানে ঘুষ প্রদানের কথা আমরা বলতেছি না, তবে হ্যাঁ আপনি যদি স্পিড মানি খরচ করেন তাড়াতাড়ি যাবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে সমন জারিটা রেজিস্টার ডাকে এবং জারিকারকের মাধ্যমে, উভয় মাধ্যমে প্রেরণ করা বাধ্যতামূলক। যদি সমন জারি করাতে না পারেন আপনার মামলাটা এই স্তরে আটকে থাকবে। তাহলে আপনি মামলা তো করে দিলেন, এই যে আর্জি দাখিল করতে গেলেন অ্যাডভোকেটকে আপনি আপনার যে খরচটা তো দিয়ে দিলেন, যাবতীয় সরকারের কোর্ট ফিটাও দিয়ে দিলেন, আইনজীবীর খরচও দিলেন, মামলাটা সাবমিট হইল। এখন সমন জারি যদি না হয় মামলা কিন্তু আগাবে না। তো এই জন্য খোঁজ নিবেন যে আসলে আপনার মামলার স্তরটা কোন স্তরে আছে। বর্তমানে অনলাইনে কিন্তু দেখা যায় যে আপনার মামলাটা কোন স্তরে আছে। এরপরে ধরলাম যে সমনটা যথাযথভাবে জারি হইল, বিবাদীর কাছে পৌঁছাইল, তাহলে বিবাদীর জবাব দাখিল। কি হইল? বিবাদীর জবাব দাখিল। তারও তো কিছু বলার থাকতে পারে, আপনি তো মিথ্যাও বলতে পারেন, তারও তো কিছু কাউন্টার আর্গুমেন্ট থাকতে পারে। তো এই জন্য আইন তাকে সুযোগ দেয় যে আপনি কি করেন, জবাব দাখিল করেন। তো এটাকে আইনের ভাষায় আমরা বলি যে WS, মানে হচ্ছে রিটেন স্টেটমেন্ট, যে লিখিত আকারে সে জবাবটা সাবমিট করলো। এটার জন্য নর্মালি সমন যেদিন থেকে পায় সেদিন থেকে 30 দিন, পরবর্তীতে আরো সময় বাড়াইতে পারে 30 দিন, তবে ম্যাক্সিমাম 60 দিন হচ্ছে সময়। এরপরেও সময় বাড়ানো যায় অ্যাপ্লিকেশন করে, এগুলো আইনজীবীর দক্ষতার উপর নির্ভর করে। তাহলে আমাদের এই দেওয়ানি মামলার 3টা স্তর, আপনার মামলাটা কোন স্তরে আছে তাহলে এটা আপনাকেই জানতে হবে। আর যে দাখিল করে দিলেন, সমন জারি হইল কি হইল না, না হইলে কিভাবে করতে হবে, কিছু টাকা পয়সা খরচ করেন, ভিন্ন জেলায় হইলে একটু সময় লাগে, তো এই জন্য কিছু সামান্য টাকা পয়সা খরচ করে দ্রুত আপনি এই সমনটা জারি করাবেন। এরপরে হচ্ছে বিবাদীর জবাব দাখিল, এটা বিবাদীর উপর নির্ভর করে, সে যদি জবাব দাখিল করতে চায় ভালো, না করলেও তো আপনার কিছু করার নাই। এখন এইরকম যদি জবাব দাখিল করে অথবা জবাব দাখিল না করে, দুইটা স্তর কিন্তু আছে। জবাব দাখিল যদি না করে তখন নর্মালি সেক্ষেত্রে যদি সমনটা সঠিকভাবে জারি হয়, বিবাদী যদি না আসে, এই যে 30 দিন প্লাস 30 দিন 60 দিনও না আসে, আরো এক শুনানি অপেক্ষা করে পরবর্তীতে একতরফা সূত্রে আপনার এক্সপার্টে বলা হয় মামলার পরবর্তী কার্যক্রম শুরু হইতে পারে। তো আমরা বেসিক স্ট্রাকচার আলোচনা করতেছি, তাই একতরফাটা আজকে আলোচনা না করি। এরপরে বাংলাদেশের বর্তমান আইনে বলতেছে যে আপনারা কি করেন, এডিআর করে নেন। এডিআর মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, মানে আপনারা চাইলে মিডিয়েশন বা সমঝোতা করে নেন। সমঝোতা করে নিলে আইনের সময় বাঁচবে, আশ্রয় বাঁচবে। যেহেতু দেওয়ানি বিষয়, দুইজনই কিছু কিছু ছাড় দেন, তাড়াতাড়ি একটা সোলে ডিক্রি দিয়ে দিব, আপোষনামা দিয়ে দিব। তাহলে আমরা এই এডিআরটা জন্য একটা ফিক্সড ডেট নির্ধারণ করা থাকে। তো নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এডিআরে মানুষ যেতে চায় না, কারণ আমাদের সবারই ধারণা থাকে আমি হচ্ছে 100% সঠিক, জমি আমারই, সেই ব্যক্তির কোনো জমি নাই, এইরকম আমাদের ধারণাটা থাকে। তো যাই হোক, আদালত একটা নির্দিষ্ট ডেট রাখে যেখানে এডিআর বা সমঝোতা বা আরবিট্রেশনের জন্য একটা সময়সীমা দেওয়া থাকে। যদি আপনারা আরবিট্রেশন করতে চান তাহলে এর নির্ধারিত প্রসেস আছে, সেই প্রসেসে যাবেন। আর যদি না করতে চান আদালত পরের ধাপে চলে আসবে। তাহলে পরের ধাপটা কি আমাদের? পরের ধাপটা হচ্ছে যে ইস্যু গঠন। এখন এই নামটা শুনতে কেমন লাগে, ইস্যু গঠন। এর মূলটা যদি আমরা বলি সেটা হচ্ছে যে বিরোধ কি, মূল বিরোধটা কি, বিরোধ কি। অর্থাৎ এই যে আর্জি দাখিল হইলো, লিখিত জবাব হইলো, কেউ কিছু স্বীকার করলো, কেউ কিছু করলো না, তো এর মাঝখান থেকে মূল বিরোধটা কি বাইর হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলি ইস্যু গঠন। তো এই ইস্যু গঠনটা আপনার আইনজীবী, বাদী পক্ষ চাইলে সেও ঠিক করে দিতে পারে, বিবাদী পক্ষ ঠিক করে দিতে পারে। নর্মালি আদালতের সেরেস্তাদা নিজেই, আদালতে যে অফিসার থাকেন, আদালতের বিচারকের আদেশে উনি ঠিক করে দেন। তো বাংলাদেশে পাইকারি হারে কয়েকটা ইস্যু গঠিত হয়, যেমন ধরেন যে এই মামলাটা তামাদি দোষে বাড়িত কিনা, এই আকারে এই প্রকারে মামলাটা চলতে পারে কিনা, বিবাদী প্রতিকার বাদী প্রতিকার পাইতে পারে কিনা, মামলাটার মধ্যে অন্য আনুষঙ্গিক আরো কিছু প্রতিকার পাওয়া যায় কিনা, এইরকম এগুলা বলা হয় ইস্যু গঠন করা হয়। তাহলে আপনি এখন খোঁজ নেন আপনার যে মামলাটা আদালতে চলতেছে ওটা কোন স্তরে আছে। আরজি দাখিল হইলো, সমন জারি হইলো, বিবাদী জবাব দাখিল করলো, এডিআর আপনারা করলেন না, ইস্যু গঠন হয়ে গেল। খোঁজ নিবেন এখন আজকে থেকে, যখন আপনি জানতে পারবেন। ইস্যু গঠন করার পর একটা স্তর আসে যেখানে আমরা বলি যে 30 ধারার তদবির। 30 ধারার কি তদবির? 30 ধারার তদবির। তো তদবির শব্দটা শুনলে আমাদের কাছে কেমন লাগে? মূল কথাটা হচ্ছে ডিসকভারি অ্যান্ড ইনস্পেকশন, ডি এবং আই।
দেওয়ানি কার্যবিধিতে 30 ধারাতে আছে যে যখন এইরকম একটা মামলা দায়ের হইল, মামলা দায়ের হওয়ার পরে দেখা গেল যে এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে আরো কিছু জানতে চায়, কিছু দলিলপত্র চায়, অথবা বাদী বিবাদী তাদের জবাব দাখিলে অথবা আরজিতে যে সমস্ত দলিলের কথা উল্লেখ করছে সেগুলো আসলে সাবমিট করে নাই। তো আদালত নিজে থেকে বলতে পারে দলিলপত্র সাবমিট করে দেন, ডিসকভারি এবং ইন্সপেকশন করতে পারে যে আরো লাগবে, অথবা কোনো পক্ষ অপর পক্ষের কাছে চাইতে পারে যে এই দলিলটা যেহেতু সে উল্লেখ করছে বা এই বিষয়টা আমার ক্লিয়ার হওয়া প্রয়োজন। এটা প্রশ্ন আকারে হইতে পারে, এটা কোনো লিখিত ডকুমেন্ট হইতে পারে, এই রকম জিনিসটা চাইতে পারে, যাকে আমরা বলি যে 30 ধারার তদবির বা ডিসকভারি এবং ইন্সপেকশন। তো এরপরের ধাপ যেটা, এরপরের ধাপ হচ্ছে যে এসডি মানে সেটেলিং ডেট আমরা বলি, যে চূড়ান্ত শুনানির জন্য কবে থেকে মামলাটা শুরু করা হবে, চূড়ান্ত শুনানি শুরু হবে, সেটাকে বলে যে এসডি। এরপরের ধাপ যেটা সেটা হচ্ছে পিএস মানে হচ্ছে প্রিএম্পটরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানি। এই স্তরটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই স্তরে কি করা হয়, যাবতীয় দলিল দস্তাবেজ ডকুমেন্ট এক পক্ষ জবানবন্দি দেয়, অন্য পক্ষ সেখানে ক্রস করে, যাকে আমরা জেরা বলি। তো এখানে দেখা যায় যে কোনোদিন বাদী আসে, কোনোদিন বিবাদী আসে না, কোনোদিন এই সাক্ষ্য আসে, কোনোদিন ওই সাক্ষ্য আসে না। এইটা হচ্ছে মেইন সমস্যা। এই জন্য পিএস স্তরটাই অনেক লম্বা সময় চলে যায়। যদিও আইনে সময়সীমা বলা আছে যে 120 দিনের মধ্যে এগুলা করতে হবে, এগুলো কর্মদিবস। তো যাই হোক, এই সময়সীমা নিয়ে আমরা পৃথক ভিডিও করব। তো আপনি শুধু আজকে আমরা স্তরগুলা জানতেছি। তাহলে পিএস স্তর বা চূড়ান্ত শুনানি। এরপরে যেটা হয়, চূড়ান্ত শুনানির পরে একটা হচ্ছে যে আমাদের যুক্তি তর্ক মানে যেই সমস্ত দলিল দস্তাবেজ সবুত আদালতে উপস্থাপন করা হইল তার উপর ভিত্তি করে বাদী পক্ষ বলে যে এই সমস্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে আমার বাদী, আমার যে মক্কেল সে প্রতিকার পাইতে পারে, আদালত যাতে প্রতিকার দেয়। বিবাদী বলবে যে প্রমাণ করতে পারে নাই, যাতে কোনো প্রকার প্রতিকার দেওয়া না হয়। এরকম যেমন নাটক সিনেমায় দেখেন ফৌজদারি মামলায়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রায় প্রকাশ। তো দেওয়ানি মামলায় জাজমেন্ট বা রায়টাতে হচ্ছে এই যে ইস্যু গঠন করা হয়েছিল, এই ইস্যু গঠনের ক্ষেত্রে কোন ইস্যুটা বাদী জিতলো, কোন ইস্যুটা বিবাদী জিতলো, এটা ঠিক করে দেওয়া হয়। যেমন মামলাটা তামা দিতে পারিত কিনা, বিচারক ইস্যু সেটেল করলো যে আসলে মামলাটা তামা দিতে পারিত, এই আকারে প্রতিকার পাওয়া যায় কিনা, বলতেছে প্রতিকার তো পাওয়া যায়। এইরকম ইস্যুগুলা বাদীর পক্ষেও আসতে পারে, বিবাদীর পক্ষেও আসতে পারে। তো প্রতিটা ইস্যু যেমন 1, 2, 3, 4 করে সেটেল করার পরে তখন বিচারক এই যে রায় প্রকাশ করলো সেইখানে সর্বশেষ বলে যে আসলে এখন প্রতিকারটা কে পাবে, বাদী পাবে না বিবাদী পাবে। এখন বাদী যদি প্রতিকার পায় এই পর্যন্ত হচ্ছে রায় প্রকাশ, আর বিবাদীও যদি প্রতিকার পায় সেক্ষেত্রে এই পর্যন্ত রায় প্রকাশ। রায়ের পরে দেওয়ানি মামলার মূল স্তরটা হচ্ছে যে ডিক্রি। রায়ের শেষে দিয়ে 2-3টা পেজ অ্যাড করে দেওয়া হয় যে এই মামলার যে সাক্ষী প্রমাণ সমস্ত কিছুর ভিত্তিতে আমরা তো রায় প্রকাশ করলাম। এখন ডিক্রিতে দেওয়া হয় যে আসলে কি প্রতিকার দেওয়া হচ্ছে, উনি আর এই সম্পত্তিটার মালিক, উনি এই তফসিলভুক্ত সম্পত্তি উনি পাবেন, এই মামলার খরচ পাবেন, এই যাবতীয় কিছু দিয়ে ডিক্রি হয়ে গেল। এটা হচ্ছে ডিক্রি। আবার যদি মামলা হেরে যায় তখন বলা হয় যে বাদী যে মামলায় কি করেছিল, এই যে অ্যাপ্লিকেশনটা করেছিল, বাদী কোনো প্রতিকার পাচ্ছে না, ওই ডিক্রিটা বিবাদীর কাজে আসে পরবর্তীতে যাতে মামলা দায়ের না করা যায়। সর্বশেষ যেই কাজটা করা হয় সেটা হচ্ছে ডিক্রি জারি। তো বাংলাদেশে ডিক্রি পাইলে হয় না, আবার ওই আদালতে বা ডিক্রি জারি আদালতে অ্যাপ্লিকেশন করতে হয় যে ডিক্রিটা যাতে জারি করা হয়, মানে জমি আপনার বলছে তো দখলটা উদ্ধার করে দেন, এরকম জিনিস। তাহলে বন্ধুরা দেখেন, একটা দেওয়ানি মামলা সময়সীমা লাগার মেইন কারণটা হচ্ছে যে এই আরজি দাখিল তো আপনি একদিনে করে ফেললেন বা 2 দিনে হয়ে গেল, কোনো সমস্যা নেই, আপনার টাকা পয়সা আছে, আপনি আইনজীবীকে দিলেন, সে সাবমিট করে দিল। কিন্তু এই সমন জারির ক্ষেত্রে কখনো আপনার 1 বছর 2 বছর 6 মাস চলে যায়, নানা কারণ বশত বিবাদীকে পাওয়া যায় না। 10 জন বিবাদী 10 জেলায় থাকে, কেউ দেশের বাইরে থাকে, কাউকে খোঁজ পাওয়া যাচ্ছে না, ঠিকানা সঠিক না। যতক্ষণ পর্যন্ত রেজিস্টার্ড ডাকযোগ এবং জারিকারকের মাধ্যমে এডি যোগে এটা ফেরত না আসবে, আপনার মামলা পরবর্তী ধাপে যাবে না। তাই আপনার মামলা যদি সমন স্তরে থাকে তাহলে একটু খোঁজ নেন যে সমনটা জারি করান, প্রয়োজনে কিছু টাকা পয়সা খরচ করেন, দ্রুত সমনটা জারি করান। এরপরে হচ্ছে বিবাদীর বিষয়। এখন বিবাদী আসবে কি আসবে না এটা তো বিবাদীর উপর নির্ভর করে, আপনি তো জোর করতে পারেন না। বিবাদী যদি চলে আসে তাহলে এইখানে WS আছে, এখানে বারবার তারা সময় নেয়।
একবার সময় নিয়ে নর্মাল 30 দিন আদালতে সময় পায়, এর পরবর্তীতে আরো 30 দিন বাড়িয়ে 2 মাস করে, এর পরবর্তীতে সিপিসির অন্য বিধান আছে সেই বিধানের অধীনেও তারা দিনের পর দিন সময় বাড়িয়ে নেয়। তো এই ক্ষেত্রে আপনার আইনজীবীকে লক্ষ্য রাখতে হবে যাতে এরা বারবার সময় বর্ধিত করতে না পারে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই যাতে বারবার সময় নেয়, কারণ প্রতি শুনানিতে কিন্তু আইনজীবী 500 থেকে 1000 টাকা পায়। তো আপনার আইনজীবীও কোনো এরকম কিনা সেটাও একটু লক্ষ্য রাখবেন। এরপরে যদি বিবাদী না হাজির হয় তখন আপনার আর আইনজীবীকে বললে মামলাটা এক্সপার্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ একতরফা শুনানি শুরু করে দিতে হবে, এটা মনে রাখবেন, একতরফা শুনানি শুরু করে দিতে হবে। এরপরে যদি আপনারা এডিআর করেন ভালো কথা, আর যদি এডিআর না করেন তাইলে তো পরবর্তী ধাপে যাবে। আর এডিআর যদি করেন এই ক্ষেত্রে একটা সোলে ডিক্রি বা আপোস ডিক্রি চলে আসবে উভয়জনের কনসেন্টের ভিত্তিতে, যেইটার মাধ্যমে আপনাদের বিরোধীয় বিষয়টা 100% মীমাংসা হয়ে গেলে কোনোদিন আর কোনো পক্ষ আদালতে মামলা দায়ের করতে পারবেন না। এরপরে এই যে ইস্যু গঠন বা বিরোধ জিনিসটা আছে, এই ইস্যু গঠনটা করতেও মোটামুটি যদি আমরা বলি 6 মাস থেকে 1 বছর চলে যায় বিভিন্ন কারণে। শুনানি ছিল ওই দিন সরকারি ছুটি, 1 মাস পরে ডেট, ওই দিন বাদী আসে নাই, ওই দিন বিবাদী আসে নাই, আইনজীবী অসুস্থ, এরকম করতে করতেও দেখা যায় যে প্রায় মোটামুটি 6 মাস থেকে 1 বছর চলে যায়। এরপরে 30 ধারার তদবিরে আবার 1 বছরও সময় চলে যায়, বিবাদী বারবার সময় নেয় বা বাদী সময় নেয় যে দলিলটা পাচ্ছি না, এটা করব সেটা করব এরকম। অর্থাৎ যাদের মামলা ডিলে করার ইচ্ছা থাকে তারা প্রতিটা স্তরেই যতটুকু ডিলে করতে পারে ততটুকুই করে। আর ম্যাক্সিমাম আইনজীবীরও বদভ্যাস হচ্ছে যে প্রতি শুনানিতে তারা 500 থেকে 1000 টাকা পায়, এই জন্য তারাও বারবার শুধু সময় নিতে থাকে। এরপরে এই যে সেটেলিং ডেট, এটা তো 1 দিবস, এটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই যে প্রিএম্পটরি হিয়ারিং বা চূড়ান্ত শুনানি, এইটার মধ্যে আপনি সময় মতো যারা সাক্ষী থাকবেন তাদেরকে অবশ্যই আদালতে হাজির করাবেন। আবার অপরপক্ষে কোনো সময় বিবাদী সাক্ষী আসে না, এই ক্ষেত্রে বাংলাদেশে দুর্বলতা এটাই, এই স্তরটাতেই মামলাগুলো আটকে থাকে যে প্রিএম্পটরি হিয়ারিং এর ক্ষেত্রে বারবার বিচারককেও সময় নিতে হয়। যুক্তিতর্ক এটা তো একদিনে শেষ হয়ে যায়, এটাতে কোনো সময় হয় না। কারণ রায় প্রকাশটা দেখা যায় যে বিচারক নিজেও সময় নিয়ে নেন, কখনো ট্রান্সফার হয়ে যান, নতুন বিচারক আসে, এরকম করতে করতেও প্রায় 6 মাস 1 বছর চলে যায়। আর যে ডিক্রি এটা তাৎক্ষণিক দিয়ে দেওয়া হয়, 7 দিনের মধ্যে দেওয়ার নিয়ম আছে, নর্মালি 1-1.5 মাসের মধ্যে ডিক্রিটা পাওয়া যায়। এখন এই ডিক্রি জারির জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করেন এইটা আবার লম্বা চড়া একটা সময় লাগে, এক্ষেত্রে যদি পুলিশের মাধ্যমে এটা দখল করতে হয় আপনাকে আরো খরচাপাতিও কিন্তু জমাটা করতে হয়। তো বন্ধুরা দেখলেন, তাহলে এই যে টোটাল আমাদের মোটামুটি 12টার মতো স্তর আছে, দেখেন আবার এই 1 স্তর আরজি দাখিল করলাম, 2 স্তরের সমন জারি হইল, 3 নম্বরে বিবাদী জবাব দিল, 4 নম্বরে এডিআর করলে করলাম, না করলে নাই, 5 নম্বরে ইস্যু গঠন হইল, 6 নম্বরে হচ্ছে 30 ধারার তদবির, 7 নম্বরে সেটেলিং ডেট, 8 নম্বরে আমাদের প্রিএম্পটরি হিয়ারিং, 9 নম্বরে হচ্ছে আমাদের যুক্তিতর্ক, 10 নম্বরে জাজমেন্ট বা রায় প্রকাশ, 11 নম্বরে ডিক্রি, আর 12 নম্বরে হচ্ছে ডিক্রি জারি। এই টোটাল 12টা স্তরে আপনার দেওয়ানি মামলাটা কোন স্তরে আছে আজকে আপনি খবর নেন আইনজীবীর মাধ্যমে, আর প্রতি স্তরে কিছু তদবির করার চেষ্টা করেন। তদবির বলতে বিশেষত সমন জারিতে যদি আটকে থাকে তদবির করে সেটা দ্রুত শেষ করেন। বাকি অন্যান্য জিনিসগুলো তো আপনার আইনজীবী এবং অপরপক্ষ কতটা ডিলে করতেছে তার উপর নির্ভর করে। তারপরও আপনার আইনজীবী যদি একটু অ্যাক্টিভ থাকে সে এই স্তরের ক্ষেত্রে কিন্তু নানা প্রকারভাবে আপনার মামলাটাকে দ্রুত নিয়ে আসতে পারে। তো এটা শুধু আপনার আইনজীবীরও সমস্যা না, বাংলাদেশে যেহেতু অসংখ্য দেওয়ানি মামলা, বিচারকের স্বল্পতা, নানা প্রকার কারণবশত মামলাগুলা ডিলে হচ্ছে। তো এইভাবে ডিগ্রি পাওয়ার পরে আবার কিন্তু শেষ না, ডিগ্রির পরে আবার আপিল হইতে পারে, রিভিউ হইতে পারে, রিভিশন হইতে পারে, পরবর্তীতে আপনাকে কি করতে পারে, ওই যে সহকারী বা সিনিয়র যুগ্ম আদালতে মামলা করেছিলেন জেলা জজে চলবে, সেখান থেকে আবার কি করতে পারে, কেউ লিভ টু রিভিশন করে হাইকোর্টে যাইতে পারে, অর্থাৎ অসংখ্য ভেজাল আছে। তো যাই হোক, যারাই দেওয়ানি মামলা বুঝতেন না, জানতেন না, আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর দেখা হবে ঈদের মাত্র 1 দিন পরেই যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, সাতকাহন অ্যাডভোকেসির ম্যারাথন কোর্স, শিওর কোর্স, মাত্র 20টা ক্লাসে আপনি অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখতে পারেন।